কিভাবে এপারে ঢুকলো ওপারে জঙ্গি বাংলাদেশ থেকে মুর্শিদাবাদ দিয়ে রাজ্যে অনুপ্রবেশ করে এবিটি জঙ্গি মোহাম্মদ সাদ রাডি। কিভাবে এপারে ঢুকলো ওপারে জঙ্গি, এই প্রশ্নই উঠছে এখন। বাংলাদেশ থেকে মুর্শিদাবাদ দিয়ে রাজ্যে অনুপ্রবেশ, বাংলাদেশি জঙ্গিদের অনুপ্রবেশ করে এবিটি জঙ্গি মোহাম্মদ সাদ রাডি। সূত্র মারফত খবর, অনুপ্রবেশ ও থাকার ব্যবস্থা করে হরিহরপাড়া থেকে ধৃত দুজন। এর আগেও একাধিকবার এ রাজ্যে আসে মোহাম্মদ সাদ রাডি। এক্সক্লুসিভ সেই খবর তুলে ধরছি আপনাদের সামনে, কিভাবে এপারে ঢুকলো ওপারে জঙ্গি। আমরা আরো বিস্তারিত জানবো, আমরা কথা বলবো। আমাদের প্রতিনিধি পিয়ালি মিত্র রয়েছেন আমাদের সঙ্গে। পিয়ালি, এখানে এবার এই প্রশ্নটাই উঠছে, এই যে মোহাম্মদ সাদ রাডি যে এর আগেও এই রাজ্যে বহুবার এসছে, তার অনুপ্রবেশ করেছে, কিভাবে সে বাংলাদেশ থেকে এখানে এলো? দেখো, এর জঙ্গি মোহাম্মদ সাদ রাডি এসেছিল এবং সেই সময় যখন বাংলাদেশে হাসিনা সরকার ছিল সেই সময় মূলত আত্মগোপন করার জন্য একাধিকবার এসেছে। কিন্তু এবার গতবার যেটা জানাচ্ছিলাম যে এবার কিন্তু এবিটি বা এবিটি যারা পিয়ালি, তোমার কথা স্পষ্ট নয়। তারা মূলত ভারতের পশ্চিমবঙ্গ অসম পিয়ালি, এই সমস্ত জায়গায় পিয়ালি তোমার কথা স্পষ্ট নয়। আপনাদের আরো একবার জানাবো, এই যে যেটা আপনাদের জানাচ্ছিলাম যে কিভাবে এপারে ঢুকলো ওপারে জঙ্গি বাংলাদেশ থেকে মুর্শিদাবাদ দিয়ে রাজ্যে অনুপ্রবেশ করে এবিটি জঙ্গি মোহাম্মদ সাদ রাডি। অনুপ্রবেশ ও থাকার ব্যবস্থা করে হরিহরপাড়া থেকে ধৃত দুজন। আগেও একাধিকবার এ রাজ্যে আসে মোহাম্মদ সাদ রাডি। আর আপনাদের যেটা জানাচ্ছিলাম যে এই মোহাম্মদ সাদ রাডি এর আগেও এসছে এবং এখানে এসে বেশ কয়েকবার মিটিংও করে। পিয়ালি মিত্র আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। পিয়ালি, আমি একটু প্রথম থেকেই জানতে চাইবো তোমার কাছে যে কি জানা যাচ্ছে, তদন্তকারীরা কি বলছেন যে কিভাবে ওপারের জঙ্গি এপারে চলে এলো? দেখো, পশ্চিমবঙ্গে বাংলাদেশের জঙ্গি ধরা পড়া বিষয়টা খুব যে নতুন বিষয় তা নয়। তুমি জানো, এর আগেও আল কায়দা জঙ্গি, একিউআইএর জঙ্গি, এবিটি, জেএমবি জঙ্গিরা তারা ধরা পড়েছে এবং তারা বিভিন্ন সময়ে এখানে এসেছে, তারা আশ্রয় নিয়েছে, তারা এখানে নেটওয়ার্ক তৈরির চেষ্টা করেছে এবং এই ঘটনা খাগড়াগড়ের পরেও আরো স্পষ্ট হয়েছিল এবং তারপরেও অনেকে ধরা পড়েছে। ফলে এখানে যে চলে আসাটা তদন্তকারী অফিসারদের কাছে আর নতুন বা উদ্বেগজনক নয়, তাদের কাছে উদ্বেগজনক যে বিষয়টা সেটা হচ্ছে যে বাংলাদেশের পরিবর্তিত পরিস্থিতি এবং সেই পরিস্থিতিতে অনেক জঙ্গি জামিনে ছাড়া পেয়েছে এবং তারা বাংলাদেশে বসে আবার এই রাজ্যে বা ভারতের একাধিক রাজ্যে তাদের নেটওয়ার্ককে সক্রিয় করার কাজ শুরু করেছে। এবং যেটা আরো অ্যালার্মিং সেটা হচ্ছে যে বাংলাদেশ লাগোয়া যে অঞ্চলগুলো, যেমন মুর্শিদাবাদ বা লালগোলা বা ফালাকাটা, মুর্শিদাবাদ ফালাকাটা, তার সঙ্গে সঙ্গে অসমের বড়াপেটা, এই যে লোয়ার আসামের যে পার্টটা যেগুলো বাংলাদেশ লাগোয়া এবং যেটা বাংলাদেশের একাধিক জঙ্গি সংগঠনের বরাবরের টার্গেট, সেইখানে তাদের নেটওয়ার্ক একেবারে সক্রিয় করা, সেখানে স্লিপার সেল তৈরি করা এবং আগে যে পুরনো নেটওয়ার্ক ছিল সেগুলোকে পুনরায় সক্রিয় করাটাই উদ্দেশ্য নিয়েই তাকে পাঠানো হয়েছিল। এইটা তদন্তকারী একাধিক এজেন্সির কাছে অত্যন্ত উদ্বেগজনক এবং তারা যেটা জানতে পেরেছে যে মালদার কালিয়াচক, তারপর ধুবুলি, এরকম বিভিন্ন জায়গায়, বাসুদেবপুর, এই সমস্ত জায়গা জুড়ে তারা একটা নেটওয়ার্ক তৈরি করেছিল। অনেক সময় বাংলাদেশের থেকে একাধিক এরকম জঙ্গি নেতা যারা আসছে, যাদেরকে ঝাড়খণ্ডে পার্ক করা হচ্ছে এবং যে মিটিংগুলোর আয়োজন করা হচ্ছে সেখানে তারা এসে বক্তৃতা দিচ্ছে, পরবর্তী সময় চলে যাচ্ছে। এবং এই বিষয়গুলোই তদন্তকারী অফিসারদের কাছ থেকে সব থেকে চিন্তার বিষয়, তার কারণ এখানে এখন মূলত তারা যেভাবে তাদের শুধুমাত্র এবিটি নয়, জেএমবির মতন জঙ্গি সংগঠনগুলো তারা কিন্তু ভারতের পশ্চিমবঙ্গ, অসম, এই সমস্ত জায়গাতে তাদের নেটওয়ার্ক সক্রিয় করার চেষ্টা করছে। এবং যেটা জানাচ্ছিলাম যে মুর্শিদাবাদ সীমান্ত দিয়েই কিন্তু এই মোহাম্মদ সাদ রাডি সে অনুপ্রবেশ করেছিল কোন রকম বৈধ নথি ছাড়া এবং মুর্শিদাবাদের হরিহরপাড়ার বাসিন্দা এই দুজন তাকে সেই কাজে সাহায্য করেছিল। পিয়ালি, তুমি আমাদের সঙ্গে থাকো, আপনাদের আরো একবার জানাবো, এই যে আমাদের প্রতিনিধি পিয়ালি মিত্র যে বিষয়টি তুলে ধরলেন আমাদের সামনে, যে এই মোহাম্মদ সাদ রাডি তিনি যে এসেছিলেন, তার থেকে বড় উদ্বেগের বিষয় হচ্ছে এখানে এসে বেশ কিছু মডিউল সক্রিয় করার চেষ্টা করেছিল, সিপ্লাসের থেকে শুরু করে যে এই সমস্ত জঙ্গি মডিউল সে অ্যাক্টিভ করার চেষ্টা করেছিল এবং এই বিষয়টাই এখন তদন্তকারীদের কাছে উদ্বেগের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। সেক্ষেত্রে আমি আরো একবার পিয়ালির কাছে চলে যাবো। পিয়ালি, তুমিও যে বিষয়টা মেনশন করছো
যে তদন্তকারীদের কাছে যেটা মূলত উদ্বেগের বা যেটা মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে, এই যে মোহাম্মদ সাদ রাডি, এর আগেও সে বহুবার এসছে এবং এখানে এসে এই যে একটা জঙ্গি মডিউলকে অ্যাক্টিভ করার তার যে প্রচেষ্টা, যে ভাবে কাজ চালিয়েছে, এবং এটাই কোথাও তদন্তকারীদের কাছে একটা মাথা ব্যথার কারণ, উদ্বেগের কারণ হয়ে দাঁড়াচ্ছে বর্তমান পরিস্থিতিতে। তার কারণ হচ্ছে যখন তুমি জানো যে হাসিনা সরকার ছিল, তখন কিন্তু প্রত্যেকটা জঙ্গি সংগঠন, সেটা এবিটি হতে পারে, সেটা যেমন মুজাহিদিন হতে পারে, AQIS হতে পারে, তারা কিন্তু তাদের কার্যত সেখানে কাজ চালানো মুশকিল ছিল এবং একসঙ্গেই ভারতের সঙ্গে বা বিভিন্ন এজেন্সি, ইন্ডিয়ান এজেন্সিগুলো তাদের সঙ্গে যৌথভাবে কাজ করছে। মানে এই রাজ্য হোক বা এখানে যে সমস্ত ব্যাঙ্গালোর হোক, কেরালা হোক, অসম হোক, এখানেও যে জঙ্গি সংগঠনগুলো, বাংলাদেশি জঙ্গি সংগঠনগুলো একসময় ডানা মেলেছিল, তাদের কিন্তু কার্যত অনেকটা কোমর ভেঙে দিতে পেরেছিল ইন্ডিয়ান এজেন্সি, ভারতীয় বাংলাদেশের এজেন্সিগুলোর সহযোগিতা নিয়ে একসঙ্গে। কিন্তু এখন বাংলাদেশে যে পরিস্থিতি এবং সেই পরিবর্তিত পরিস্থিতির সুযোগ নিয়ে জঙ্গি সংগঠনগুলো পিয়ালি, তুমি আমাদের সঙ্গে থাকো, আমি একটু তোমাকে থামাচ্ছি, তুমি আমাদের সঙ্গে থাকো। আমরা ইতিমধ্যেই টেলিফোনে যোগাযোগ করতে পেরেছি, প্রাক্তন PSF কর্তা সমীর মিত্র রয়েছেন আমাদের সঙ্গে। আপনার কাছ থেকে জানতে চাইবো, এই যে মোহাম্মদ সাদ রাডি এই যে একাধিকবার এ রাজ্যে এসছে, কিন্তু এই মুহূর্তে গোয়েন্দাদের কাছে যেটা, তদন্তকারীদের কাছে যেটা মাথা ব্যথার কারণ, সেটা হচ্ছে এখানে এসে বেশ কিছু মডিউল সে অ্যাক্টিভ করার চেষ্টা করেছে। তো এই যে এইভাবে সমানে অনুপ্রবেশ ঘটছে, তার মধ্যে এই ধরনের স্লিপার সেল অ্যাক্টিভ করার চেষ্টা করা হচ্ছে, এই জঙ্গি মডিউল অ্যাক্টিভ করার চেষ্টা করা হচ্ছে, এই বিষয়ে আপনার মতামত চাইবো। এটা কিন্তু খুব অসম্ভব কিছু করছে না ওরা, কারণ ওদের টাস্কিং যেটা করেছে সেটা যে তোমাদের যদি যেইভাবে এই নকল পাসপোর্ট তৈরি হচ্ছে, যেটা সেইটা যদি তারা নিয়ে কোনো জায়গায় যায় কিংবা ভারতবর্ষে আসে, তখন সেই পরিপ্রেক্ষিতে তাদের কাজটা খুব সহজ হয়ে যায়। কিন্তু এদিকে আমাদের আরো বেশি সার্বিকভাবে দেখতে হবে, ওয়াই হরিহরপাড়া, ওয়াই দিস মুর্শিদাবাদ জেলা। কারণটা হচ্ছে এই জেলাটার একটা স্পেশালিটি আছে, যেখানে ডেমোগ্রাফিক প্রোফাইলটা কিন্তু টিল্ট করছে টু এ পার্টিকুলার রিলিজিয়ান। আমরা যদি ইলেকশনের সময় দেখি, তখন দেখা যায় যে এইখানেই সবচেয়ে বেশি যারা এই মুঙ্গের থেকে হাতিয়ার বানায়, অস্ত্র বানায়, তাদের লোকেরা এখানেই কিন্তু ম্যাক্সিমাম জমায়েত হয় এবং ইলেকশনের সময় এরা করে। আর তৃতীয়ত যে ব্যাপারটা, সেটা হচ্ছে, এটা তো আমরা আগের থেকেই আমাদের যারা কর্তারা বসে আছেন দিল্লিতে এবং রাজ্যে, যে এটা তো স্বাভাবিকভাবেই যেখানে মানে কয়েকশো জঙ্গি এবং ক্রিমিনালকে তাদের সাজার শেষ হওয়ার আগেই এই নতুন যারা আসলেন, ইউনুস এবং তার দলবল, তারা এসেই তাদের ছাড়তে আরম্ভ করলেন। ইতিমধ্যে পাকিস্তানের প্রাইম মিনিস্টারের সঙ্গে আমাদের ইউনুস চাচার সঙ্গে দেখা হয়েছে, সুতরাং তারা বেশ মানে মাখো মাখো ভাব এখন। কারণটা হচ্ছে ভারতবর্ষের এখন চারদিকে যারা রয়েছেন, তাদের মধ্যে এই যে দুটো দেশ, আগে আমরা বাংলাদেশকে বলতাম বন্ধু রাষ্ট্র, এখন সেই বলাটা আমাদের আর সাজছে না। এবং ইউনুসের তার কাজকর্ম দেখে, যে লোকটা শান্তির জন্য নোবেল পেয়েছিল, সে আজকে যেভাবে কাজ করছে, আমার তো মনে হয় নোবেল কমিটি তার ওখান থেকে তাকে ইয়ে করা উচিত, কম্পেল করা উচিত, যেটা এটাকে ইয়ে করে নেওয়া। এই পরিপ্রেক্ষিতে আমি বলবো যে যারা রয়েছেন, বিশেষ করে ইন্টেলিজেন্স ডিপার্টমেন্টকে রিভাইটালাইজ করতে হবে, রিজুভেনেট করতে হবে এবং দে মাস্ট বি অ্যাকাউন্টেবল। আজকে বর্ডার ইন্টেলিজেন্স রয়েছে, আজকে আইবি রয়েছে, আজকে অন্যান্য বিভিন্ন ইন্টেলিজেন্স এজেন্সি রয়েছে, যারা ঢুকছে তার জন্য যদি ওপার থেকে ঢুকে আসে সারেক্টিয়াসলি যদি ইনফিল্ট্রেট করে থাকে, তার জন্য বিএসএফকে জবাব দিতে হবে, এবং তারা যদি আরো ভেতরে ঢুকতে পারে তাহলে পুলিশকে জবাব দিতে হবে। কারণ এখন যেটা দরকার, একান্ত এদের যদি রুখতে হয়, কারণ এটা দিস ইজ দ্য অনলি বিগিনিং। আমরা যদি এর মধ্যেই ভালো করে মানে স্ট্রং অ্যাকশন না নেই, তাহলে কিন্তু আমাদের আরো ক্ষতি করতে, আমাদের আরো কিন্তু মাথায় দুশ্চিন্তা হবে। ভারতবর্ষ বড় দেশ বলে তার দায়িত্বও অনেক বেশি। যারা 151 কিলোমিটার আমাদের পূর্ব সীমান্তে যে যতটা রয়েছে আমাদের বর্ডার, সেইটাকে আরো বেশি মজবুত ভাবে সেটাকে ম্যানেজমেন্ট করতে হবে।
কি করে, তা নাহলে আসে কি করে এলো? যদি আমরা সত্যি সচেতন হই যে দেশের শত্রু যারা, তারা যদি কোনো অসৎ উপায়ে ভেতরে ঢোকে, তার দায়িত্ব কে নেবে? আমি একজন মানে এক্স বিএসএফ হিসাবে বলছি যে আমাদের বিএসএফ এ যারা রয়েছেন তারা আরো প্র্যাগমেটিক হন, তারা আরো কঠোর হন। বলছি এই জন্যে যে তাদের ডিউটি পালনে তিনি যেন কঠোরতা দেখান। আমি বলছি না যে তারা হঠাৎ ট্রিগার হ্যাপি হয়ে যাবেন, একদম না। আমার এই আজকে আমার দেশে যা যা প্রবলেমটা ইস্টার্ন থিয়েটারে, সেখানটায় কিন্তু সেইখানকার গ্রামবাসীদের একটা দায় দায়িত্ব রয়েছে, কারণ তারা সেখানে থাকেন। এখানে বিএসএফ এর একটা দায় দায়িত্ব প্রচন্ড ভাবে রয়েছে, বর্ডার সিকিউরিটি ফোর্সের, এবং তৃতীয় হচ্ছে পুলিশের একটা দায় দায়িত্ব রয়েছে। সুতরাং এই যে স্টেক হোল্ডার, তাদের ইন্টারনাল মিটিং করে অন্ততপক্ষে 15 দিনে একবার করে রিভিউ করা যে আমরা কতটা কি করতে পেরেছি কিংবা কতটা বাকি আছে। এইভাবে একজন একটা অফিসে বসবে, আরেকজন আরেকটা অফিসে বসবে, আরেকজন তিনজনের মধ্যে টেলিফোনে এই কাজগুলো হয় না। ডিএম, লোকাল কমান্ডার বিএসএফ এবং যে রয়েছেন এখানে পুলিশের এসপি এবং অল, দে শুড মিট টুগেদার ইন দ্য ইস্টার্ন থিয়েটার এট দ্য মোমেন্ট। কারণটা হচ্ছে যে আমাদের যেভাবে ওরা মানে উস্কানোর চেষ্টা করছে, উই আর রিফ্রেইনিং ফ্রম টেকিং এনি মেজর অ্যাকশন, কিন্তু তার অর্থ এই নয় যে আমরা তাদের প্রত্যেকটা ইয়েকে আমরা আবদার বলে মেনে নেবো, তা নয়। আমাদের একটা সীমা আছে সহ্যের। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।